আসসালামু আলাইকুম। আমি পপি। দীর্ঘ ২৮ বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না, হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ ২ দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না। এই জন্য হয়তো আল্লাহ বলে, যার যার জীবন হিজ হিজ হুজ হুজ, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। তো একটা মেন পয়েন্টে আসি। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই 2 হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি, আমার জীবনের অনেকগুলো সময়, সুন্দর একটা সময়, প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময়। সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না, কিন্তু তারা তো আমার দায়িত্ব না। তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি, দায়িত্ব পালন করেছি। নিজের ভবিষ্যৎ, নিজের ভালো লাগা, মন্দ লাগা
অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র কিছু পশু বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই। আর উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে। কাদের নামে অভিযোগ করব? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা। নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি, শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। সব কিছুই তাদের আন্ডারে ছিল। আমিও তাদের আন্ডারে ছিলাম। তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয়। তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো। তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে, এগুলো জানার পরে আমি চুপ ছিলাম। আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত। আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন। তারপরও আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে ঠিক আছে, একটা মানুষ তো, একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম। তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে, তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে। অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা সত্য ঘটনা। এটা থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য। পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, কারণ আমার ভাই বোন তো, ভুল হইতেই পারে। সন্তান হিসাবে মাফ করে দিয়েছিলাম। পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে। এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ, কিন্তু পৃথিবীতে সব মা না। ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পার একটা হাঁস ছিলাম, মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই। আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি, আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা। কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয়,
তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে, মানুষ হিসাবে থাকে না। যাই হোক, আমার বাপ মা আমাকে আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল। তো তারপরে আমি কিছু বলিনি। আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে। ওই সময় 2007-এর ঘটনা বলছি, মানে একটা টাইমে আমি যে জানতে পারলাম কোনো কিছুই আমার ছিল না। পরে আমাদের ফিল্মের কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলেন। বিশেষ করে আলমগীর ভাইয়ের কথা বলবো, কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো, কিন্তু আমার কাছে একজন বলবো যে আমার সবচেয়ে বড় ওয়েলিশার ছিলেন বাদল খন্দকার। আরও আছে, আরও অনেক কাছের মানুষ আছে, তারা এই প্রবলেমগুলো ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন। আমার বাবা মাকে ডাক দিয়ে বললো যে ওর কিছু জিনিস ওকে ফেরত দেন, কারণ এটা তো একটা মেয়ে, হ্যাঁ, ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন। তো তখন আমার বাবা মা কী কারণে আমার সাথে বেইমানি করেছিল আমি জানি না, হয়তো এরকম ঘটনা অনেক আছে। আমাকে আলমগীর ভাই একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা শাবানা ম্যাডামের সাথে হয়েছে। কারণ আমি না তখন মেন্টালি খুব আপসেট ছিলাম যে আমার বাপ মা ভাই বোন আমার সাথে এরকম করলো, বিশ্বাসঘাতকতা করলো, আমার সাথেই করলো। তখন আলমগীর ভাই আমাকে বলেছিল না, এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে। তো সেই সান্ত্বনা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম এবং কাজ করে আমি আবার সারভাইভ করেছিলাম। তো বিগত কয়েকদিন যাবৎ একটা নিউজ বারবার করে আমার মা বোন এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমি জমি দখল করতে গেছি। ভাই, যে মানুষটা দীর্ঘ 28 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকায়নি, ভালো লাগা ভালোবাসা বলেন, নিজের ভবিষ্যৎ বলেন, কোনো কিছুই আমি চিন্তা করি না। শুধু ইনকাম করে গেছি আর ভাই বোন মানুষ করে গেছি। শুধু ভাই বোন না, আমি আমার পুরো পরিবার, আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি, আমার দাদির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি। আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই বোন না, সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি। আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট। মানে আমি একা ভালো খাবো, ভালো থাকবো, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি, ভালোভাবে বাঁচতে চেয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে সবাইকে হেল্প করা। আমার নানি বাড়িতে যান, তার বাসায় যে সে যে ঘরটাতে থাকে সেই ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তোলা। আমার মা যে ঘরটাতে এখন খুলনাতে থাকে সেই ঘরটাও আমার টাকা দিয়ে তোলা। যে ভাড়াটে বাড়ির কথা উনি বলছেন সেই ঘরটাও আমার টাকা দিয়ে, আমার কষ্ট অর্জিত টাকা। রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, মানুষের অনেক ভালো কথাও শুনেছি, মানুষের অনেক মন্দ কথাও শুনেছি, অনেক ভালো গালিও দিয়েছে, আবার ভালো কথাও বলেছে, সম্মানও পেয়েছি, দুর্নামও পেয়েছি। তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি একজন মানুষ। তো আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে যে এই যে ঘরের কথা বলছি, সেই ঘরটা কিন্তু আমার বাবার 11 কাঠা জমি। তো 11 কাঠা জমির মধ্যে আমি আমার চাচার কিছু জমি কিনে রেখেছিলাম, মানে ফ্যামিলি প্রপার্টি, ফ্যামিলির সম্মান রক্ষা করতে যেয়ে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি। তো আমার চাচার অংশ কিনেছি, আমার ফুপুর অংশ কিনেছি, আমার বাবারও কিছু অংশ বিক্রি করে দিয়েছিল বাইরে, পরে আমি নিয়েছি কিনে এবং ওখানে ঘর তুলে দিয়েছি। তো কিছু অংশ আমি কিনেছিলাম যেটা রাস্তার সহকারে রেজিস্ট্রি হয়েছিল। মানে আমাকে জমি যখন কিনি তখন আমাকে জমির পিছনের অংশ দেওয়া হয়। তো পিছনের অংশে যেতে গেলে আপনারা সবাই জানেন এটা নর্মাল একটা জিনিস, বাড়ির পিছনের অংশ যদি কিনি
তাহলে পিছনের অংশে যাওয়ার জন্য নিশ্চয়ই আমি হেলিকপ্টার দিয়ে যাব না বা ক্রেন দিয়ে ওখানে নামবো না, আমাকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে হবে। তো রাস্তাটা হচ্ছে আমার বাবা এবং চাচার জমির মাঝখান দিয়ে রাস্তাটা, যেখানে আমি আমার কেনা জমিতে আমি পৌঁছাতে পারবো। তো এই জমিটা রেজিস্ট্রি হয় 2008-এ। রেজিস্ট্রি হওয়ার পরে আপনারা, আমি সব প্রমাণ দিয়ে দিচ্ছি, ওই জমিতে এখনো পর্যন্ত আমি যেতে পারি না, ঢুকতে পারি না। কারণ কি, আমি যে ঘরগুলো তুলে দিয়েছিলাম ওই ঘরগুলো থেকে ভাড়া আসে, এই ভাড়া দিয়ে কিন্তু আমার বাবা চলতেন। একটা সময় আমার এই সেজ বোনের কন্ট্রোলেই ছিল এই ভাড়াগুলো। আমরা ঢাকায় থাকতাম, উনি ওখানে দেখাশোনা করতো এবং এই ভাড়াগুলো সে তার পকেটে নিত। যাই হোক, আমরা একটা পর্যায়ে ধরেন করোনার আগে আগে জানতে পারলাম, মানে কার কথা কি বলবো, মাফ করে দিবেন, মানে আমার পরিবারের কথা আজকে আমাকে পাবলিকলি বলতে হচ্ছে। এর থেকে দুঃখ, লজ্জার আর কিছুই হতে পারে না। মানে আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা 2019-এ বেপথে, মানে সে ওখানে কিছু অনিয়ম শুরু করেছিল, নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল, জিনিসের স্মাগলিং শুরু করেছিল, সুদের ব্যবসা শুরু করেছিল। তো আমাদের যতটুকুই আছে সম্মান ফ্যামিলিতে, মানে দেশের মানুষের কাছে সম্মান বলেন আর খুলনার মানুষের কাছে সম্মান বলেন, এই সব কিছু, মানে সব কিছুর কি বলে, সবকিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টপ করতে বলে। তো উনি স্টপ করে না এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে, সাপোর্ট করে। তো যার কারণে আমার মা এবং বাবার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব বাঁধে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারে, মারধর করে এবং রক্তাক্ত করে দেয়। তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে হওয়াতে আমি আমার ছোট বোন এটা প্রোটেস্ট করি এবং প্রোটেস্ট করতে যে আমার বাবাকে সেভ করতে যে আমিও সেখানে ইনজিওর হই। হ্যাঁ, আমার ছোট যে পালিত ভাই বলে, তথাকথিত ছোট ভাই সামির এবং বোন খেয়ালি, ওনারা আমাকে, আমার বাবাকে প্রচুর পরিমাণ মারধর করে। সেটা পুরো খুলনা শহর সবাই জানে, আমার ফুল ফ্যামিলি জানে। এবং আমার কাজিন আছে, ফুফাতো ভাই, সেও পাশ থেকে, সবাই তো আসলে মুভ করে না। আমার এই ফুফাতো ভাইটা, ভাই 2-4 জন ছিল যারা এসে দেখে যে আমার বাবাকে আমাকে পিটাচ্ছে, মানে মেরে ফেলার উপক্রম হয়েছে, সেই মুহূর্তে ওরা এসে আমাদেরকে সেভ করে এবং তারাও এই আক্রোশের শিকার হয়। তো ওই মুহূর্তে বাসার মধ্যে আমাদের ফ্যামিলিতে ডিসিশন হলো যে, এবং আম্মিরও কিছু যোগাযোগ শুরু হলো, যেটাতে আসলে স্বামী হিসাবে আমার বাবা মেনে নিতে পারেননি। আসলে এটা বলা উচিত না, যাই হোক এখন বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। না বললে আমার ইমেজ যেভাবে তারা নষ্ট করার চেষ্টা করেছে, আমার তো অল্প ছোটোখাটো একটা ইমেজ, সুন্দর যতটুকু কাজ করার চেষ্টা করেছি সেই ইমেজগুলো সে নষ্ট করার চেষ্টা করেছে এবং দেশের মানুষের কাছে আমাকে একদম ভূমিদস্যু হিসেবে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, একজন নায়িকা হিসেবে না, আমাকে একজন ভিলেন হিসেবে প্রেজেন্ট করে ফেলেছেন, যেটা একেবারেই মিথ্যা কথা। তাদের এই দোষগুলো দেওয়ার কারণেই, ঢাকতে যেয়ে এই কাণ্ড কারখানাগুলো করেছে। তো মেন কথাতে আসি। তো ওই সময় আমার বাবা তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এবং বাসার থেকে দীর্ঘ 4 বছর আমার মা এবং বোনকে আমাদের বাড়ি থেকেই উনি বের করে দিয়েছিলেন। এটা আমাদের ফিল্মের সবাই জানে, আমাদের পরিবারের সবাই জানে, খুলনাবাসী সবাই জানে। এবং আমার বাবা অতিষ্ঠ হয়ে মারধর খেয়ে পরে উনি থানাতে জিডি করেন, আমাদের খুলনা সোনাডাঙ্গা থানা। 2019-এ 14 মে একটা জিডি আছে, এটা আমি দিয়ে দিব বা আপনারা খুঁজলে সবাই পাবেন।
ওই সময় থানার ওসি সাহেব হয়তো উনি আপনাদের ভালো করে ব্রিফ করতে পারবে ঘটনাটা। এবং র্যাবে আমার বাবা যে কমপ্লেন করে আমার এই বোনের নামে, তো ওইটার একটা আক্রোশ ছিল, যার কারণে আজকে আমাকে খুব নোংরাভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করেছেন আমার মা এবং আমার বোন। তো আমি আরেকটা কথা বলি, সেদিনকে যে আমি খুলনাতে গিয়েছিলাম, খুলনাতে যার মেন কারণ হচ্ছে ওয়াসা আমাকে চিঠি দিয়েছে, যেহেতু আমার ইলেকট্রিক্যাল লাইন এবং ওয়াসার লাইন, আমার নামে যে লাইনটা আছে এটা অবৈধভাবে আমার মা বোন দখল করে রেখেছে এবং এটা ভাড়াটারা ইউজ করে। হ্যাঁ, এই ভাড়াটা বাড়ির টাকাটা ওনারা নেয়। হ্যাঁ, ওনারা বলছেন আমি দখল করেছি, তো দখল যদি করি আমি, তাহলে আমার মা বোন কীভাবে টাকাটা, মানে আমার বাবা মারা যাওয়ার পরে রীতিমতো তারা ওইখানে কবজা করেছে এবং দখল করার চেষ্টা করছে। তো তারপর আমি বলছি যে, মনে করেছি যে আমার মা বোনই তো, খাইলে খাক, আমি ওটা দেখিও না, নেও না, আমি যাইও না, আমার রাস্তা আটকায় রাখার পরেও। তো যেহেতু তারা ওই ইলেকট্রিকের লাইন এবং ওয়াসার লাইনটা অবৈধভাবে ইউজ করছে, তারা কোনো টাকা পয়সা পরিশোধও করে না, অনেক টাকা বকায়া পড়ে যায়, পরে দেখা যায় যে আমার এই বিলগুলো সব পরিশোধ করতে হয়। ভাই, আমি তো মানুষ, কাহাতক করব, কতক্ষণ করব, কতদিন করব? আমার নিজের জীবনের দিকেও তো তাকাতে হবে। তো যার কারণে অফিসিয়াল চিঠি পাওয়ার পরে আমি ওখানে প্রেজেন্ট হই। প্রেজেন্ট হওয়ার পরে ওয়াসার একটা শুনানি ছিল যে ওয়াসার যে লাইনটা, আমার এই লাইনটা ছিল আমার চাচির নামে, যেটা আমার বাবা ওনার ওখানে ইউজ করতেন, কিন্তু পরবর্তীতে এটা মানে এটা একটা অবৈধ লাইন বলা হয়। তো যার কারণে অনেকগুলো টাকা, আব্বু মারা যাওয়ার পর অনেকগুলো টাকা বিল বকেয়া পড়ে যায়। পরে ওটা আমার বোন দিতে অস্বীকার করার পরে আমি ওই বিলগুলো পরিশোধ করি এবং আমার চাচিকে বলি যে উনি এই লাইনটা কি করবেন। তখন বললো যে পপি, তাহলে তুমি টাকা পরিশোধ করছো, তুমি এই লাইনটা তোমার নামে নিয়ে নাও। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমাকে দিয়ে দেন। ওয়াসা এটা ইনকোয়ারি করে অফিসিয়াল লিগ্যাল কাগজপত্র প্রসিডিউর করার পরে আমাকে পারমিশন দিয়েছে। তখন ওয়াসা আমাকে চিঠি দিল যে আপনি আসেন অন দ্য স্পটে, এটা আমরা ইনকোয়ারি করব। তো ওই কারণে কিন্তু আমার ওখানে যাওয়া। এই রাস্তাটা আমাকে না দেওয়ার কারণে, না দেওয়ার জন্য ওনারা এই নাটকগুলো সাজাচ্ছেন এবং নোংরা কথা বলছেন যাতে এই রাস্তাটা না দেওয়া লাগে, মানুষকে ডাইভার্ট করছেন। এবং একটা জিনিস খুব সূক্ষ্মভাবে দেখবেন যে আমার পার্সোনাল লাইফ নিয়ে তারা বেশি খুব উৎসাহিতভাবে দর্শকদের কি জন্য বোঝানোর চেষ্টা করছেন। তো জমি দখল এক সাবজেক্ট, আমার পরিবার নিয়ে, আমাকে নিয়ে নোংরা কথা বলা এটা আরেকটা সাবজেক্ট। মানে ওনারা কি চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, এটা আমি হয়তো ক্লিয়ার, কিন্তু আপনার হয়তো ক্লিয়ার না। বাট আমি এখন ক্লিয়ার করি, ওনারা অবৈধভাবে আমার লাইনটা ইউজ করতে চাচ্ছেন, যেটা আমি বিগত দিনে সারা জীবন ভর্তুকি দিয়ে গেছি, ভর্তুকি দিয়ে যাব, আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের মানে কাঠপুতুল হিসাবে তাদের কাছে থেকে যাব, এটা একটা চাওয়া তাদের। তো আমি আমার জীবন বাঁচাতে দূরে থাকাটা কি আমার অপরাধ? ভালো থাকাটা কি অপরাধ? সুস্থ সুন্দর থাকাটা কি অপরাধ? যদি এটা অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী, তবে ভূমিদস্যু হিসাবে আমি অপরাধী না। আমি আমার মাকে, আমি কিছু ভিডিও ক্লিপিংস দিব আপনাদেরকে, আপনারা দেখে জাজমেন্ট করবেন, এটা কি কোনো মা? এটা কি কোনো বোন? আমি নিজে অবাক হই যে আমি কাদের জন্য করেছি, কেন করেছি। এই সমস্ত কোশ্চেনের নিজের কাছে নিজে করতে করতে এখন আমি না মানে অনেক হিসাব মিলাতে পারি না, যার কারণে আমি সব কিছু থেকে দূরে চলে গেছি।
আর কতদিনই বাঁচবো? যে কদিন বাঁচতে চাই একটু সুন্দরভাবে বাঁচতে চাই, একটু ভালো থাকতে চাই, একটু ভালো খেতে চাই, আল্লাহ খুদার নাম করতে চাই। আমার ফ্যামিলির কারণে আমি যতটুকু কাজ করতে যেয়ে মানুষের গালি খেয়েছি, যতটুকু পাপ কামাইছি, এগুলো সব কিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, আমি অপরাধী ভাই। আর কিছু বলার নেই আমার। আমি কাগজ, পেপারস, ডকুমেন্ট সব আমি এই লিঙ্কে হয়তো দিয়ে দেব। আমার যারা সাপোর্ট করেন, আমার ওয়েলিশ যারা আছেন, মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, তাদেরকেও বলবো যে ভাই, একটা মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায়, তার নামে এত নোংরা কথা লিখেন না, বলেন না। পরিবারের মানুষ তো তার স্বার্থে আমাদেরকে ইউজ করে, স্বার্থ শেষ হলে চিনে না। আপনারও অন্তত পক্ষে যারা মিডিয়াতে ভালোভাবে কাজ করে গেছে, তাদেরকে অন্তত পক্ষে সম্মানের সাথে প্রেজেন্ট করেন। বিদায়টা যেন সম্মানের হয়, এতটুকু আপনাদের কাছে চাওয়া। একজনের কথাতে বাজেভাবে একটা মানুষকে প্রেজেন্ট করেন না, অসম্মান করেন না। সুনাম কামাতে অনেক সময় লাগে, বদনাম করতে 1 সেকেন্ড লাগে। অ্যাটলিস্ট আমাকে একটু ভালো থাকতে দেন, একটু দোয়া করেন যাতে আমি ভালো থাকি। আমার মা হয়তো উনি মানসিকভাবে অসুস্থ, এতটুকুই বলবো যে আল্লাহর কাছে, যে আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন, ওনাকে সুস্থতা দান করেন, ভালো এবং মন্দর বিচার করার তার জন্য বিবেক বুদ্ধি হয়। সন্তান সবাই সমান। যদি উনি সন্তান হিসেবে আমাকে বলে থাকেন, মেনে থাকেন, জেনে থাকেন, তাহলে সন্তান সবই সমান। আমি কিন্তু কারো জমি দখল করিনি। যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে, আমার ভাই বোনের কাছে আমার কিছু চাওয়ার নেই, কিছুই পাওয়ার নেই, শুধু একটু সম্মানের আশা করি। আপু কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন। আমিও দোয়া করি আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যেখানে যেভাবে আছেন, সবাই ভালো থাকেন, দেশবাসী ভালো থাকে। সবার জন্য ভালোবাসা, ভালো দোয়াত করি। কারোর জন্য আমি ক্ষতিকর মানুষ না। পারলে দিয়েছি, না পারলে কারো ক্ষতি কোনোদিন করি নাই। আমি আমার বাবা মার কাছ থেকে কখনো কোনো কিছু নেয়নি। 14 বছর বয়সে ইনকাম করেছি, আমি করা শুরু করেছি। আমি আমার বাবার কাছ থেকে কবে একটা ঈদের জামা নিয়েছি, পেয়েছি, আমি বলতে পারবো না। আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে, দুগাল ভাত খাওয়াই দিছে, আমি বলতে পারবো না। কাজের তাগিদে অনেক কষ্ট করেছি। তো আমি যেখানে আছি অনেক ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। ঘটে যা দীর্ঘ 28 বছরের ঘটনা, যা যা আমার সাথে হয়েছে, সেটা তো আসলে 28 মিনিট বা 1 ঘন্টাতে শেষ হবে না। অনেক কিছুই হয়েছে আমার সাথে। হয়তো আমি বোকা ছিলাম, আমাকে বোকা বানাতে খুব সহজ হয়েছে। আর আমার যখন একটু চোখ কান খুলেছে, তখনই আমি আমার পরিবারের শত্রু। হ্যাঁ, ওই যে বলে না, বিদেশে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করে দেশে পাঠায়, আর যারা খরচ করে তারা তো আনন্দে খরচ করে, তারা হিসাব করে খরচ করে না যে কতটুকু খরচ করছি। যতক্ষণ দিতে পারবেন পরিবারে, ততক্ষণই পরিবারের সবার কাছে প্রিয় মানুষ। যখন দিতে পারবেন না, তখন পরিবারে সব থেকে অপ্রয়োজনীয় একজন মানুষ হিসাবে গণ্যিত হয়। ওই যে বলে না, মা ওই গ্রামগঞ্জে বলে, যখন ছেলেমেয়েরা, একজন ছেলে একজন মেয়ে ইনকাম করে, তখন মা বড় মাছের মাথাটা তার পাতে দেয়। আর যখন ইনকাম করতে পারে না, পরবর্তীতে যে ইনকাম করে, সেই মাছের মাথাটা প্লেট চেঞ্জ হয়ে যায়। তো আমার বেলায় আমি অনেক কিছুই, হয়তো ফিল্মের নায়িকা, আমি অনেক কিছুই মানে
বাস্তব জীবনে দেখেছি। তো এতটুকু বলতে পারি, আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী। ক্যামেরার সামনে স্ক্রিপ্ট পড়েছি, ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি, হয়তো 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। একজন ভালো অভিনেত্রী হিসাবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি। কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাছে একজন অভিনেত্রী। মানে অভিনয়টা আমার দ্বারা হয় না। অনেক কিছু সহ্য করেছি, তো মুখ বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে, আমার ক্ষতি করেছে যারা যারা, তারা সবাই মনে করেছে আমি হয়তো চুপ থাকি, হজম করি, কারো ক্ষতি করি না, এটা আমার দুর্বলতা। কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে একটা না একটা পর্যায়ে প্রোটেস্ট করে। তো আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম। মা বলে যে সমস্ত কথা ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেলিং করে, আমি এর আগেও তাকে মাফ করে দিয়েছি। আমার মা কথায় কথায় বলে যে আমাকে খাট কিনে দিল না, আমাকে মোবাইল কিনে দিল না, আমাকে টিভি কিনে দিল না। ভাই, একটা পরিবারে যখন একজন উপার্জন করে, সে যখন কোনো কিছু কিনে নিয়ে আসে, ধরেন আমি একটা ফ্যান কিনে নিয়েছি, তখন কি আমি বলবো যে মা এই ফ্যানটা আপনার জন্য শুধু আপনিই বাতাস খাবেন আর বাকিরা কেউ খাবে না? বা আমার বাসায় আরো 5 জন লোক আছে, 5টা ভাই বোন আছে, তো আমি কি ফ্যান কিনলে আমার মার জন্য একটা কিনবো, আমার 5টা ভাই বোনের জন্য 5টা ফ্যান কিনবো? একটা টিভি যখন কিনে নিয়ে আসি, তখন আমি আমার মাকে বলবো যে মা আপনার জন্য একটা টিভি কিনে নিয়েছি এবং আমার আরো 5টা ভাই বোন আছে, এই 5টা ভাই বোনের জন্য 5টা টিভি কিনেছি। একটা ফ্রিজ যখন কিনেছি, আমি তো সংসারে সবার জন্য কিনেছি। একটা ফ্রিজ আমার মার জন্য কিনবো আর আরো 5টা ফ্রিজ আমার ভাই বোনের জন্য কিনবো। তাহলে আবার খাটের কথা বলে যে আমার খাট কিনে দেয়নি, তো আমার মার জন্য একটা খাট কিনবো, আমার 5টা ভাই বোনের জন্য 5টা খাট কিনবো। তো এরকম আমার কাছে দাবি করা হয়েছে। তো আমি জানতে চাই এই দাবিটা কি শুধু আমার বেলায় করা হয়েছে, নাকি পৃথিবীর সব মায়েরাই এই দাবি করে? আমার জানার খুব ইচ্ছা। আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার মা ভাই বোনকে ভালো রাখার জন্য। আমার বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারতো, ইঞ্জিনিয়ার বানাতে পারতো, একজন কোরআনে হাফেজ বানাতে পারতো। অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে। নায়িকা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ? নায়িকা বানালে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়েও হয় না। আমি আমার ভাই বোনকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করতে চেয়েছি। আমি চেয়েছি তারা ওই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের পায়ে নিজে দাঁড়া, একটা ভালো পরিবারে তাদের বিয়ে হোক। এটাই আমি মানে আমার সন্তানের জন্য যেভাবে আমি চাইতাম, আমার ভাই বোনের জন্য তাই চেয়েছি। কিন্তু মা হিসাবে আমার মা আমার জন্য কি চেয়েছে, আমার ভাই বোনদের জন্য কি চেয়েছে। তো ওই যে বললাম না, ভালো মা খারাপ মা পার্থক্য আছে। কেউ দুধ বেচে মদ কেনে, আবার কেউ মদ বেচে দুধ কেনে। তো পার্থক্যটা হচ্ছে অনেক কিছুই। এনিওয়ে, বিদায়টা এইভাবে নিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাকি জীবনটা ভালো করে থাকতে পারি। আর এই যে বলে যে আমি মানে তাদেরকে মারার হুমকি দিয়েছি, ভাই যে গড়ে সে কি ভাঙে? আমি তো পারি নাই ভাঙতে, তাহলে তো আমি তাদের ভাঙার চেষ্টা করতাম। আমার বোন বলেছে আমি তাকে মেরেছি, দূর থেকে একটা ফুটেজ দিয়ে যে আমি তাকে মেরেছি। মারা তো হচ্ছে চর মারা, জুতা খুলে মারা বা পিটানো, এগুলোকে মারা বলে। আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে, আমি ক্যামেরাগুলি ফেলে দিয়েছি। আমি তো কোনোদিন আমার বলতে পারবো না আমি শাসন করেছি আমার ভাই বোনকে, কিন্তু কখনো কাউকে আমি মারিনি, বরং তাদের কাছ থেকে মার খেয়েছি। হ্যাঁ,
তারা আমাকে মারার চেষ্টা করেছে আমার টাকা পয়সা সয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য, হজম করার জন্য। ঠিক আছে, আমার ফ্যামিলিতে আপনি একটু জিজ্ঞাসা করবেন আমার কোন বোনটা কত টাকা ইনকাম করে বা কি চাকরি করে, কত টাকা ইনকাম করে, আমার ভাই কয় টাকা ইনকাম করে, কি চাকরি করে। হ্যাঁ, তো আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনের মানে সোর্স কিন্তু আমি ছিলাম। এখন হয়তো বড় হয়ে গেছে, তারা যে যার মতো, আমাকে চিনে না। যাই হোক, আমার এটা নিয়ে আফসোস নেই, চিনতে হবে এমন কোনো কথা নেই। আমার ভাই বোন এবং মাদের কাছে একটাই অনুরোধ, আমাকে চেনার দরকার নেই, আমাকে শুধু একটু ভালো থাকতে দিলেই আমি খুশি, আমাকে একটু সুন্দরভাবে বাঁচতে দিলে আমি খুশি, আমার কিচ্ছু লাগবে না। কারণ আমি সবাইকে দিয়ে এসছি, আমি কারোর কাছ থেকে কিছু নেইনি। আমার ভাই বোন আমাকে খুন করতে আসে, এই যে কয়েকদিন আগেও আমাকে যখন খুন করতে এসেছিল আমি তাকে মাফ করে দিয়েছিলাম। সামি নামের যে ছেলেটা এবং আমার আপন ভাই মিলে আমাকে খুন করতে এসেছিল, আমি মাফ করে দিয়েছি। কিন্তু কয়েকদিন আগে বসুন্ধরায় ডাকাতি করতে যে ধরা পড়েছে ডিজিএফ এর পরিচয় দিয়ে, সেখানে কি মাপ পাবে? এগুলো কিন্তু আমার ওই ছোট বোনটার কর্মফল। একটা বাচ্চাকে আনলেই হয় না বা জন্ম দিলেই হয় না, তাকে লালন পালন করতে হয়, মানুষ করতে হয়। আমার মা অন্যায় কাজে সাপোর্ট না দিয়ে ভালো কাজে সাপোর্ট করলে, শাসন করলে আজকে তারা এই পথে যেত না। হায় রে দুনিয়া, একটা কথা না বললেই না। আজকে পৈতৃক সম্পত্তি নিয়ে আমার মা আর বোন যে নোংরামিটা করলো, দীপু আমার মা আর বোনকে বাসা থেকে বের করে দেওয়ার পরে দীর্ঘ 4.5 বছর 5 বছর বাবা আমার কাছে ছিল। তার সবকিছু আমি দেখাশোনা করেছি, তার ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছু আমার দায়িত্বে ছিল। তো অনেকবার সে হসপিটালে গেছে, অনেকবার সুস্থ হয়ে বাসায় ফিরেছে। তো এই সম্পত্তির কারণে অনেক বড় বড় ঘটনা আমার সাথে হয়েছে, শেষের দিকে আব্বুর সাথে হয়েছে। মানে বাবা যখন হসপিটালে ছিল, মানে তার ট্রিটমেন্টের সমস্ত টাকা পয়সা আমার টাকা। আমার এফডিআর ভেঙে আমি 1 কোটি টাকা কম হবে না, বেশি হবে, মানে যদি এটা বলতে হয়। আমি তার পিছনে আমার এফডিআর ভেঙে পেমেন্ট করেছি, সেই রিসিট বলেন, প্রমাণ বলেন, সব আমার কাছে আছে। স্টেট ব্যাংকের স্টেটমেন্ট উঠালে তো পাওয়া যাবে, এবং আপনারা হসপিটালে খোঁজ নিলেই পাবেন। অথচ যার সম্পত্তি নিয়ে এত নোংরা কথাবার্তা হচ্ছে, দখলদারি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তারা কিন্তু একটা টাকাও খরচ করেনি আমার বাবার অসুখের সময়। যেই মারা গেল সেই তার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছে, ব্লেম দিচ্ছে, নোংরামি করছে, দখল বুঝে নিচ্ছে। আর দীপু, বাবার লাশটাও ধরতে চাও নাই। আর আজকে বাবার সম্পত্তি নিয়ে কত রকম নোংরামি করছো। কোথায় ছিল এই সমস্ত? মানে তখন একবার চিন্তা করা উচিত ছিল, যার সম্পত্তি নিয়ে তুমি লাফালাফি করছো, ভোগ দখল করার চেষ্টা করছো, সেই লোকটাকে সারা জীবন গালি দিছ, তার সাথে দুর্ব্যবহার করছো, তার চেহারাও দেখো নাই। সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে, এটা আমি এখন দিব তোমাকে, যেত না। যাই হোক, শেষটা এটাই বলবো, আপনারা সবাই ভালো থাকেন, আমাকেও ভালো থাকতে দেন, সম্মানের সাথে যেন আমার মৃত্যু হয়, এই কামনাটুকু করে আমি বিদায় নিই।